রেডিও অরার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি একটি প্রচলিত রঙ্গনাটিকা দিয়ে। কেলো মানিক সংবাদ। অভিনয় সুধাংশু ঘোষ, শান্তনু চ্যাটার্জি। কিরে কেলো, কেমন আছিস? আরে আরে মানিক যে, কি খবর রে মানিক? এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন দেখা হয়নি, বন্ধু বলে কথা। একটু দাঁড়িয়ে যাই। দাঁড়াবার কি দরকার ছিল? চলে গেলেই তো পারতিস। কিছু বললি? না কিছু না, বল বল মানিক, কিরকম আছিস? ভালো আছি, ভালো। হ্যাঁ রে, তুই যেমন কিপটে ছিলিস সেই রকমই আছিস তো নাকি? যা, কি বলছিস? লোকে আমাকে কিপটে বলে বদনাম করে, কিন্তু মানিক মনটা আমার খুব উদার। যাকে যাকে, ভালো ভালো ভালো। তাই এতদিন বাদে এলাম, কিছু খাবি টাবি তো নাকি? খাবি? কি খাবি বল? বর্ষায় বাজারে একটু খিচুড়ি ওই খাওয়া যায়। খিচুড়ি খাবি? তা কি চালের বল, সেদ্ধ না আতপ? সেদ্ধ চাল। ঘি দেবো? হ্যাঁ দিবি। আচ্ছা, সঙ্গে তেলে ভাজা দেবো না পাঁপড়? সামান্য খিচুড়ি খাওয়াবি তো এত প্রশ্ন? অসুবিধে থাকে তো অন্য কিছু খাওয়া। যাকে, তাহলে কি খাবি বল, ভাত না পরোটা? না, এই অবেলায় আর ভাত খাবো না, পরোটাই খাওয়া। কি পরোটা বল, এমনি পরোটা না আলুর পরোটা? আলুর পরোটা। ওটি ঘিয়ে ভাজা হবে না সাদা তেলে ভাজা? ঘিয়ে ভাজা। ওটি গাওয়া ঘি না ডালডা ঘি? গাওয়া ঘি। গোল পরোটা না চৌকো পরোটা? এমনি এমনি লম্বা লম্বা পরোটা। লম্বা। আটার পরোটা না ময়দার পরোটা? উফ, কি রে ভাই, পরোটা খাওয়াবি তো এত প্রশ্ন কিসের বলতো? কিরকম বন্ধু তুই? খাওয়াবার মন নেই তাই বল? না 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 না, এই খাওয়াবো না কেন? ঠিক আছে ঠিক আছে, পরোটা বানাবার অসুবিধা থাকলে এক কাপ চাই খাওয়া। ও, চা খাবি? তা কি কি চা খাবি বল, আসাম না দার্জিলিং? আসাম চা। দুধ চা না লিকার চা? দুধ চা। কি দুধ, এই আমাদের এমনি দুধ না পাউডার? আমি কি দুগ্ধপোষ্য শিশু যে আমুল হোলমিল খাবা? এমনি দুধ দিয়ে চা খাবো। ও, কি দুধ, গরুর দুধ না মোষের দুধ? গরুর দুধ। গরুর দুধ। কি গরু চাষ, অস্ট্রেলিয়ান না দেশি? এই এই, তুই কি আমায় বোকা পেয়েছিস নাকি বলতো? দুধের মধ্যে কি লেখা থাকে অস্ট্রেলিয়া না দেশি? না না, এটা তো বলবি প্যাকেট দুধ না গোয়ালার দুধ? প্যাকেট দুধ। আচ্ছা ঠিক আছে, তাই হোক। তা চিনি দিয়ে না না চিনি ছাড়া? না না, আমার সুগার টুগার কিছু নেই, চিনি দিয়ে দুধ চা। ক চামচ চিনি, 1 চামচ না 2 চামচ? 3 চামচ চিনি। কিসে খাবি, গ্লাসে না কাপে? কাপে। আর সঙ্গে কি বিস্কুট দেব? ওরে কিপটে, তুই বন্ধুকে চায়ের সঙ্গে বিস্কুটও দিবি না? না, কি বিস্কুট বল, ব্রিটানিয়া না লেড়ো? লেড়ো বিস্কুট। কোন লেড়ো, মানুষ যেটা খায় না কুকুরে যেটা খায়? আরে কে রে ভাই, এক কাপ চা খাবি তো এত প্রশ্ন কিসের বলতো? আচ্ছা যাকে, এতদিন বাদে এলাম, এক গ্লাস জল তো খাওয়া। ও, চা খাবি না জল খাবি? কিসে খাবি, গ্লাসে না ঘটিতে? গ্লাসে। কি গ্লাস, মানে কাঁচের গ্লাস না স্টেনলেস স্টিলের গ্লাস? কাঁচের গ্লাস। ক গ্লাস, 1 গ্লাস না 2 গ্লাস? 1 গ্লাসই যথেষ্ট। বলছি ঠান্ডা জল না নর্মাল? ঠান্ডা জল। মানে এমনি জল না মিনারেল জল? থাক থাক, আর মিনারেলে কাজ নেই, এমনি ঠান্ডা জল। মানে বলছি কুয়োর জল দেবো না টিউবওয়েলের জল দেবো? টিউবওয়েলের জল। আবার আবার মানে আমার টিউবওয়েল দেবো না সরকারি টিউবওয়েলের দেবো? ঘাট হয়েছে ভাই, ঘাট হয়েছে। তোর এখানে আসাটাই আমার অন্যায় হয়েছে। কেন যে মরতে এলাম, তার থেকে যেমন পিসির বাড়ি যাচ্ছিলাম সেখানে চলে গেলেই হতো। এই কোন পিসি, বড় পিসি না ছোট পিসি? তাতে তোর কি দরকার? তিনি অন্তত তোর মতো কিপটে নন, বুঝলি? তিনি আমায় যত্ন আত্তি করবেন, খাওয়াবেন দাওয়াবেন। আমার ফুল পিসির বাড়ি যাচ্ছে। ও, ফুল পিসি। পিসির বাড়ি কোন দিকে রে, পূর্বে পশ্চিমে উত্তরে না দক্ষিণে? দক্ষিণে। গ্রামে না শহরে? গ্রামে গ্রামে। কোন গ্রাম, জহুগ্রাম, আদিসপ্তগ্রাম, নবগ্রাম? মশাগ্রাম। কোন মশা, অ্যানাফিলিস না কিউলেক্স? আমি কেন এখানে এসেছি তাই তো বুঝতেই পারছি না। আমি কেন চলে যাচ্ছি না? কিসে যাবি, ট্যাক্সিতে না রিক্সাতে? অটোতে অটোতে। এই দরজাটা কোন দিকে বলতো? কোন দরজা, পেছনের দরজা না সামনে? ভগবান, কি কুক্ষণে যে আমি এখানে এসেছিলাম। আমি কোনোদিন যদি তোর কাছে আসি তাহলে তুই আমার নামে কুকুর পুষিস। কি কুকুর, দেশি না বিলিতি? নেড়ি 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 কুকুর। কালো না হলুদ? ওরে আমি পাগল হয়ে যাব, আমাকে ছেড়ে দে ওরে বাবা গো। আরেকবার শোন শোন, শুনে যা। আমি তো কোনো কিছুতে তোকে না করিনি। এই দেখো, আরে বন্ধু বলে কথা। আরে খাতির জন্য করতে হলে ভালো করে জেনে নেবো না তোর ব্যাপারগুলো? লোকে শুধু শুধু আমার বদনাম করে, আমি নাকি কিপটে। আচ্ছা, আমি কি সত্যি কিপটে? মানে
আজকের গল্প হাত। রচনা শিখর চক্রবর্তী। পাঠ করেছেন সুধাংশু ঘোষ, মানস কুমার লাই, ভাস্কর ভট্টাচার্য, নবনীতা ব্যানার্জি। রাতের নিস্তব্ধতা খান খান করে মেল ট্রেনটা ছুটে চলেছে। আমার কূপের একমাত্র সহযাত্রীর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল লোকটা হয় পাগল নয়তো ভূতের গল্প লেখক। যাত্রার কিছুক্ষণ পর পরিচয় পর্বে জেনেছিলাম ভদ্রলোকের নাম বিকাশ গুপ্ত, যাচ্ছেন কোয়েম্বাটোরে। ওখানে কোনো কারখানায় কাজ করেন। পরিচয়ের রীতি অনুযায়ী হাত মেলাতে গিয়ে আমাকে বাধ্য হয়ে বাঁ হাত বাড়াতে হয়েছিল। একটু বিস্ময় ও খারাপ লাগা নিয়ে লক্ষ্য করছিলাম লোকটার ডান হাতটা কনুয়ের তলা থেকে নেই। আরো গা শিরশির করে উঠেছিল যখন দেখি লোকটা জুলজুল করে লোভী চকচকে চোখে আমার বাঁ হাতের পাঞ্জার দিকে তাকিয়ে আছে, মুখে একটা অদ্ভুত হাসি। আমি খানিক বিরক্ত হলাম, কারণ এটা আমার জন্মগত শারীরিক ত্রুটি। আমার বাঁ হাতে 5-এর জায়গায় 6টা আঙুল, একটা অতিরিক্ত করে আঙুল। তাড়াতাড়ি হাতটা টেনে সরিয়ে নিতে ভদ্রলোকের সম্বিত ফিরল। দুঃখ প্রকাশ করে বললেন, মাফ করবেন, আসলে আপনার ওই বৈশিষ্ট্যটা দেখে আমি একটু চমৎকৃত হয়েছি। কিছু ঘটনার কথা মনে পড়ে গেল যা আমার জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত, তাই আর কি। আমি ততক্ষণে একটু রাগ সামলে নিয়েছি। বললাম, কিরকম ঘটনা? ভদ্রলোক খুব উৎসাহিত হয়ে বললেন, শুনবেন? বেশ তো, অবশ্য শুনলে আপনার পরে কাজে লাগবে, মানে কোনো কৌতূহল মিটতে পারে। যদিও ওই কথার কোনো মানে বুঝলাম না, তবু বললাম, বলুন আপনার গল্প। জানেন, কাকতালীয়ভাবে গল্পের শুরুটাও এই ট্রেনেই হয়েছিল বছর 5 আগে। আমি আর আমার এক হরিহর আত্মা বন্ধু জোসেফ এই ট্রেনেই এইভাবেই কোয়েম্বাটুর যাচ্ছিলাম। ও আমার সহকর্মী, একই কারখানায় একই উইংয়ে কাজ করতাম। ওখানে একটা ঘর ভাড়া করে দুজনে থাকতাম। সব বিষয়ে আমাদের মতের মিল থাকলেও একটা জায়গায় ছিল ঘোর অমিল। ও ছিল ক্রিকেটে IPL দলের চেন্নাইয়ের সমর্থক, আর আমি ঘোর কলকাতার সমর্থক। সেদিন দুই দলের তুল্যমূল্য বিচার নিয়ে তর্ক হতে হতে প্রায় ঝগড়ার পর্যায়ে চলে গেল। আমি বিরক্ত হয়ে ক্ষান্ত দিয়ে মাথা ঠান্ডা করতে উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম। জোসেফ সেখানে গিয়েও ঝগড়া করতে লাগলো। আমার মাথা গরম হয়ে গিয়ে হাত চালিয়ে দিলাম। জোসেফও পাল্টা দিল। ততক্ষণে সামনের লম্বা টানেলে ট্রেন ঢুকে গেছে। টানেলে ট্রেন ঢুকে গেলে কামরার উজ্জ্বল আলোগুলো নিভে যায়, গতি একটু মন্থর হয়ে যায়। বলতে বলতে সত্যি আমাদের ট্রেন একটা অন্ধকার ট্যানেলে ঢুকে পড়ল। কামরার কিছু আলো নিভে গেল। ভদ্রলোক বলে চললেন, এমন এক অসতর্ক অনিচ্ছাকৃত ধাক্কায় জোসেফ বেসামাল হয়ে দরজার দিয়ে নিচে পড়ে গেল। একটা আর্তনাদ টানেলের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে আমি মেঝেতে বসে পড়লাম। লোকজন ছুটে এলো। তারপর আমার কাছে সব শুনে চেন টেনে ট্রেন থামায়। লাইনের ধার থেকে অচৈতন্য জোসেফকে উদ্ধার করা হয়, কিন্তু তার বাঁ হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে থেতলে ক্ষত বিক্ষত হয়ে লাইনের ভেতর পড়ে থাকতে দেখা যায়। এত দূর থেকে সবচেয়ে কাছের হাসপাতাল খুঁজে নিয়ে যেতেও অনেক দেরি হয়ে যায়। কাটা হাতটাতে তখন পচন ধরে গেছে। জোসেফের জ্ঞান ফিরতে জানতে পারে তার কাটা হাত আর কোনোদিনও জোড়া যাবে না, নষ্ট হয়ে গেছে। তীব্র ঘৃণা, ধিক্কার, ভৎসনা নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। সে দৃষ্টি আমি জীবনে ভুলবো না। আর দুঃখের ঘটনা হলো, জোসেফের কাটা হাতের ক্ষততেও ক্রমে গ্যাংগ্রিন ধরে গেল। ডাক্তারবাবুরা জোসেফকে বাঁচাতে পারলেন না। মারা যাওয়ার আগে ঘরের মধ্যে ভুল বকত, আমার হাত ফেরত চাই,
আমার ওই রকম হাত চাই। এখন বলি, জোসেফের বাঁ হাতেও ছিল 6টা আঙ্গুল। জোসেফ মারা যাওয়ার পর শুরু হলো আমার বিড়ম্বনা। ট্রেন, বাসের জানালায় ধুলোর উপর আঙ্গুল দিয়ে লেখা দেখতে পেতাম, হাত চাই। ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে দেখি বোর্ডে চক দিয়ে লেখা, হাত চাই। স্টেশনের ডিসপ্লে বোর্ডে টাইমের বদলে ফুটে উঠছে, হাত চাই। ডাক বাক্সে চিঠি আসতে লাগলো, লেখা শুধু হাত চাই। আমার অবস্থা পাগলের মতো হয়ে গেল। ভয়ে ঘর থেকে বেরোনো কমিয়ে দিলাম। টিভিতেও লেখা উঠবে বলে টিভি দেখা বন্ধ করে দিলাম। ক্রমশ আমি মানসিক অসুস্থ হয়ে গেলাম। কারখানায় কাজে কামাই হতে লাগলো, আর সেখানেই ঘটলো দুর্ঘটনাটা। আমার এই অভিশপ্ত জীবন নিয়ে ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে কাজ করতে গিয়ে ডান হাতের আঙুলটা ধরে নিল 50 হর্স পাওয়ারের অসীম শক্তিশালী স্টোন গ্রাইন্ডার মেশিনের কনভেয়ার বেল্ট। যন্ত্রণায় বিস্ফারিত চোখে দেখলাম মুহূর্তেই কুড়ি পর্যন্ত গ্রাস করে নিল সেই দৈত্য। আউটলেট দিয়ে কিমার মতো হাতের টুকরো বেরিয়ে এলো। আমি জ্ঞান হারালাম। ভদ্রলোক রুমালে চোখ মুছলেন, মাথা নিচু করে চুপ করে রইলেন। বুঝলাম তার কষ্টটা। হয়তো সহানুভূতি না দেখিয়ে আমিও আস্তে আস্তে উঠে বেরিয়ে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার কাছে আসতেই দেখি বিকাশবাবু দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। হয়তো উনিও ওয়াশরুমে যাবেন। আমাকে দেখে একটু ম্লান হেসে আবার বলতে শুরু করলেন, এত বড় দুর্ঘটনার জের কাটতে অনেক সময় লাগলো। পুরনো কর্মচারী বলে চাকরি গেল না, বরং মালিক নিজের গাফিলতি ভেবে খাতির করে আমাকে সুপারভাইজার করে দিল। সরাসরি কাজে হাত লাগাতে হয় না। এছাড়াও একটা খুশি আমার মনে খেলে বেড়াতে লাগলো। ভালো হয়েছে একরকম, জোসেফ প্রতিশোধ নিয়েছে। আমার হাত গেলেও এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। হাতের বদলে হাত সে নিয়ে নিয়েছে। কদিন অসুস্থ গৃহবন্দী থাকার জন্য ওইসব লেখাবার দেখতে পাইনি। বেশ নিশ্চিন্ত ছিলাম। কিন্তু জানেন, শান্তি বেশি দিন টিকলো না। নর্থ সিটি গ্রেডিয়ার্ডের পাশের রাস্তায় এক নিঝুম সন্ধ্যায় সামনে এসে দাঁড়ালো ছোট ছোট করে ছাঁটা চুল আর ব্রাউন ফ্রেঞ্চ কাট দাড়ি মুখে জোসেফ। তীব্র গভীর জ্বালাময় দৃষ্টি, ঘাড় নেড়ে বলে গেল, নো, আই ওয়ান্ট সেম হ্যান্ড, দ্যাট সেম হ্যান্ড বলে রাস্তার পাশের ডাস্টবিনে কি যেন একটা ছুঁড়ে ফেললো। প্লাস্টিকে মোড়া কিছু কুচনো মাংসের টুকরো, দু একটা আঙ্গুল যেন উঁকি মারছে ভেতর থেকে। একটা ছিন্ন ভিন্ন হাতের অংশ, একটা আঙ্গুলে একটা পলার আংটি, যেটা আমায় এক জ্যোতিষী বন্ধু দিয়েছিল। আমি আতঙ্কে চোখ বুজে ফেললাম। সম্পূর্ণ জ্ঞান হারিয়ে পড়ে যেতে যেতে শেষবার চোখ খুলে দেখলাম কেউ নেই, কেউ নেই আমার সামনে। শুধু একটা কুকুর একটা প্লাস্টিকের প্যাকেট ডাস্টবিন থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। ভদ্রলোক চুপ করলেন। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, দেখুন দাদা, একটু আগে পর্যন্ত আপনার জীবনের ট্র্যাজেডির জন্য একটু দুঃখ হচ্ছিল, আর মনে হচ্ছিল নিজেকে বন্ধুর মৃত্যুর জন্য দায়ী ভেবে এ ধরনের হ্যালুসিনেশন হতেই পারে। কিন্তু এখন মনে হচ্ছে এটা আপনার মানসিক রোগের আকার নিয়েছে। আপনি বরং একজন ভালো মানসিক রোগের ডাক্তার দেখান। বিকাশগুপ্ত মাথা তুলে রক্তবর্ণ চোখ দিয়ে আমার দিকে পুরো 1 মিনিট স্থির হয়ে তাকিয়ে রইলেন। আমার তো তখন বেশ ভয় ভয় করতে লাগলো। লোকটা যদি হঠাৎ আমাকে আক্রমণ করে বসে, কেউ এখন নেই তো ধারে কাছে। খোলা দরজা দিয়ে হু হু করে রাতের ঠান্ডা বাতাস আর অন্ধকার ছুটে এসে ঢুকছে। আমি আমতা আমতা করে বলে গেলাম, না মানে বলছি, আপনি চলুন ভেতরে গিয়ে বসবেন। এখানে দাঁড়িয়ে কথাটা একটা অদ্ভুত হেসে স্বাভাবিক গলায় তিনি বললেন, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। আমিও এখন আর কিছুতেই ভয় পাই না। শুধু চাই ওই জোসেফের ঘৃণা দৃষ্টি থেকে মুক্তি পেতে। চাই
জোসেফের চাহিদা পূরণ হোক। একটা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ আমার দিকে সোজাসুজি দাঁড়িয়ে আমার বাঁ হাতটা মুঠোর মধ্যে ধরে বুকের কাছে নিয়ে অনুনয়ের সুরে বলতে লাগলেন, আপনি তো পারেন, তাই না? আপনি তো পারেন এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দিতে, একটা সাধারণ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। বলুন, একটু উপকার আমার করবেন না? আমি তো কিছু মাথা মুন্ডে না বুঝে বললাম, মানে আমি কি করতে পারি? কেন পারেন না আপনি? আপনার এত সুন্দর অবিকল এই হাতটা জোসেফকে। আমার পিলে চমকে গেল। আতঙ্কে মরিয়া হয়ে টান মেরে ছাড়িয়ে নিতে গেলাম হাতটা ছাড়িয়ে নিতে গেলাম বিকাশের হাত থেকে। অবাক বিস্ময় অনুভব করলাম তার একটি মাত্র হাতে হাতির সুরের মতো শক্তি, অজগরের মতো জড়িয়ে ধরেছে সে আমার মতো স্বাস্থ্যবান যুবক তার শক্তির কাছে অসহায় হয়ে পড়ছি। সব শত্রু আমাকে টানতে টানতে এক পা করে সে পেছোচ্ছে, যেদিকে হা হা করছে খোলা দরজা। গাড়ির মেঝেতে জুতোর ঘষা লেগে দাগ হয়ে যাচ্ছে, শরীর বেঁকে ধনুকের মতো হয়ে গেছে। তবু এক দুর্নিবার অমানসিক আকর্ষণে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে আমি এগিয়ে চলেছি খোলা এক অন্ধকারের দিকে। আমি চিৎকার করতেও ভুলে গেছি। সব শক্তি এনে জড়ো করেছি 2 হাত আর 1 পায়ে। তবু আমি ক্রমশ হারছি। দড়ি টানাটানির খেলায় আমাকে এগোতে হচ্ছে, মানে হাঁটতে হচ্ছে। আর এখানে হার মানেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। শুধু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটা আমাকে কেন এমন ভাবে মারতে চাইছে। একই সঙ্গে সেও তো পড়বে ট্রেনের বাইরে অবধারিত মৃত্যুর কোলে। তাহলে কেন এই পাগলামি? লোকটা যে এমন বদ্ধ উন্মাদ কেন আমি বুঝতে পারলাম না। কেন ওর গল্পটা শুনতে গেলাম? হায় ভগবান, আমার বাড়িতে বাবা মা স্ত্রীর ছবি আমার চোখের সামনে ভেসে উঠল। এই অমানসিক টানাপোড়েনের মাঝে কিন্তু তার কোনো সামান্যতম বিকার নেই চোখে মুখে, বরং একটা মৃদু হাসি ঝুলে রয়েছে ঠোঁটের কোণে। ফ্যাস ফ্যাসে অথচ স্পষ্ট গলায় বলে চলেছেন, ভয়ের কিছু নেই, বললাম না কোনো কষ্ট হবে না আপনার। আপনি বুঝতেই পারবেন না। জোসেফ কি বুঝেছিল? এই তো এই জায়গাতেই তো পড়ে গিয়েছিল। চোখ খুলেছিল যখন, তখন তো যা হবার হয়ে গেছিল, তাই না? কোনো কষ্ট পায়নি। তবে এখন খুব কষ্টে আছে জানেন, তাই তো আমার পেছনে পড়ে আছে। আজ তো সব সমাধান হয়ে গেল। হাত ফেরত পেলে কত খুশি হবে একবার ভাবুন তো। আপনি না হয় বাকি জীবনটা আমার মতো একটা হাত নিয়েই। আমি দেখতে পাচ্ছি বিকাশ একেবারে দরজার ধারে পৌঁছে গেছে। আমি অসহায়ভাবে একবার আর্তনাদ করে চোখ বুঝলাম। একটা তীব্র হ্যাঁচকা টানে আমি হুমড়ি খেয়ে পড়লাম। চোখ খুললাম যখন, তখন আমি বাথরুমের পাশে মেঝেতে শুয়ে। অনেক সহযাত্রী আমার উপর হুমড়ি খেয়ে পড়েছে। হিন্দি ইংরেজি মিশিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছিল আমার। आप खुला दरवाजा की तरफ हाथ बढ़ा के क्यों जा रहे थे? और कुछ आगे जाने से तो गिर सकते थे आप। तबीयत क्या खराब है आपका? कोई नशा तो नहीं किया ना आपने? আমি কোনো রকমে বলতে গেলাম আমার কূপের সহযাত্রী ভদ্রলোক আমাকে। হঠাৎ চোখ পড়ল ভিড়ের মধ্যে দুটো কাঁধের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বিকাশবাবুর জলজলে চোখ আর সূক্ষ্ম একটা হাসি মাখানো মুখ। আমি প্রবল আতঙ্কে আবার চোখ মুছে ফেললাম। ওদের বলতে শুনলাম, शायद फिर से बेहोश हो गया। তারপর ধরাধরি করে কখন ওরা আমাকে সিটে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে। যত্ন করে বালিশ পেতে চাদর গায়ে টেনে দিয়েছে, আমি টের পাইনি। আমার ঘোর কিছুটা কাটতেই চোখ খুলে একবার দেখেছিলাম ওদের একজন উল্টো দিকের বিকাশবাবুর পাশে বসে গল্প করছে। আমি চোখ খুলতে বলল, थैंक गॉड होश आ गया। আমি কিন্তু আবার ঘুমিয়ে পড়লাম। ট্রেন কখন কোয়েম্বাটোর পার হয়ে গেছে আমি জানতেও পারিনি। সকালে দেখলাম উল্টো দিকের বার্থ ফাঁকা। এই ঘটনার পর প্রায় 1 মাস হয়ে গেল। কলকাতার কাছে শহরতলির বাড়িতে ফিরেছি তার 3 দিন পরই। একরকম নবজন্ম বলা যায়, তবে নবজন্ম অনেক কষ্ট নিয়েই শুরু হলো। এ সমস্ত ঘটনা কাউকেই বলিনি, বাড়িতে বা বাইরে।
বললে ভালো কিছু হবার ছিল না, বরং নেশাখোর, গাঁজাখোর এই সমস্ত বদনাম জুটতে পারত। কিছুটা রাগঢাক করে বলেছিলাম বউকে। সে অবশ্য ভালো কথাই বলেছিল। লোকটা তোমাকে কিছু খাইয়েছিল কি, বা হকারের থেকে কিনে কিছু খাবার দিয়েছিল? সঙ্গত সন্দেহ, কিন্তু আমি বুঝতে পারছি এক অসম্ভব ভয় বাসা বেঁধেছে আমার ভেতরে। একা থাকলে ঘুমের মধ্যে ঘুরে ফিরে আসছে বিকাশ গুপ্ত, সেই রহস্যময় হাসি ঠোঁটে নিয়ে হাত ধরে টানছে খোলা দরজার দিকে। কত রাতে ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসেছি, সারা শরীর ঘেমে উঠেছে, গলা শুকিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, সেই ঘটনার পর থেকে বাঁ জুড়ে ব্যথা। কিছুতেই যুক্তি দিয়ে বুঝতে পারছি না, সবটাই যদি দুঃস্বপ্ন তবে হাতে ব্যথা কেন? একবার মনে হলো বাঁ হাতের ব্যথা হার্টের কোনো গোলমাল হতে পারে। ইসিজি, প্রেশার চেক করলাম, সব ঠিক আছে। আমার মন হাসলো, এসব তো কারণ নয়, আসল কারণ তো আমি জানি, শুধু কেউ বিশ্বাস করবে না। আমি ক্রমে ভেতরে ভেতরে কুঁকড়ে যেতে লাগলাম। ঘুম নেই, খিদে নেই, চোখের নিচে কালি, পেঁচোয় পাওয়া দশা হতে লাগলো আমার। অন্ধকারে ভয় পাই, কোনো রকমে কাজ থেকে ফিরে বাড়ি ঢুকে পড়ি। বাড়ির সবার চোখে পড়তে লাগলো এই পরিবর্তন। মা বাবা বলল, কি রে, তোর কি হয়েছে? দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? বউ আলাদা করে বলল, তুমি এবার একটা মানসিক ডাক্তার দেখাও। আমি ভালো বুঝছি না কিন্তু। কথাটা আমিও ভাবছিলাম কদিন ধরে, তাও একটা কথা কাউকেই বলিনি। অনেকদিনই মনে হয়েছে সন্ধ্যের পর বা অনেক সময় দিনের বেলা ভিড় এলাকায় কেউ আমাকে ফলো করে। প্রথম প্রথম বুঝতে পারিনি, একই ধরনের পোশাক, মাথায় ক্যাপ আর মুখে মাস্ক থাকায় মনে হয়েছে একই লোক প্রায় দূর থেকে আমার পিছু নেয়। মেটে খাটো, শক্ত সমর্থ চেহারা। দুবার হঠাৎ ঘুরে গিয়েই ধাওয়া করতে আরম্ভ করেছিলাম, সেও ভিড়ের মধ্যে হারিয়ে গেল। দিন দিন আমার আতঙ্ক দ্বিগুণ হতে লাগলো। বউয়ের পরামর্শে আরো কিছুটা নিজেরও তাগিদে এক মনোচিকিৎসকের কাছে নাম লেখালাম। আমায় ভালো হতেই হবে, এভাবে ভয় নিয়ে বাঁচা যায় নাকি? বউ গিয়ে নাম লিখিয়ে এসেছে, 7 নম্বরে নাম। সেদিন সকাল থেকে আকাশের মুখ ভার, টিপ টিপ করে বৃষ্টি হয়ে চলেছে। সন্ধ্যের পর ডাক্তারবাবু বসবেন। আমার টেনশন শুরু হলো। বউ ব্যাপারটা বুঝে আশ্বস্ত করলো, টেনশন করো না, আমি থাকবো তো। ডাক্তার সব শুনে টুনে কিছু ঘুমের ওষুধ দিলেন, রেস্ট নিতে, গান শুনতে, সহজপাচ্য খাবার খেতে উপদেশ দিলেন। যাই হোক, ভালো লাগছিল, মনে একটু জোর পেলাম। ডাক্তারবাবু মজা করে বললেন, একদম ভূতের গল্প, সিনেমা, সিরিয়াল এসব চলবে না কিন্তু। ম্যাডামের সঙ্গে গল্প করুন বাড়িতে, মজার মজার সব স্মৃতি রোমন্থন করুন। আমি বেশ খানিকটা হালকা হয়ে চেম্বার থেকে বেরিয়ে এলাম। লাগোয়া কাউন্টারে ওষুধ খাওয়ার নিয়ম বুঝিয়ে দিল মেয়েটা। তারপর পেশেন্টের নাম ডাকতে লাগলো। মিস্টার জোসেফ, সদানন্দ জোসেফ, আপনি আছেন? এখানে থাকলে চেম্বারে চলে যান, ডাক্তারবাবু অপেক্ষা করছেন। আছেন কি আপনি? এরকম আরো বারদিনে খুঁজলো, কেউ সাড়া দিল না। ওয়েটিং লাউঞ্জের ভর্তি চেয়ার থেকে কেউ উঠে দাঁড়ালো না। আমার মাথা ঘুরতে লাগলো, চোখে অন্ধকার দেখতে লাগলাম। এ কে? এ কোন জোসেফ? বউ আমার দিকে তাকিয়ে প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা। কি গো, তোমার শরীর খারাপ লাগছে নাকি? অমন করছো কেন? বসবে? জল খাবে? আমার কাঁপা কাঁপা গলা থেকে শুধু অস্ফুটে বেরোলো, জোসেফ, জোসেফ। বউ একটু অবাক হয়ে ব্যাপারটা বুঝে বলল, আরে ধুর, কি যে বলো! এ কি তোমার সেই জোসেফ? সে তো কবেই। জোসেফ নামে কি আর কেউ থাকতে নেই? উফ, শুধু শুধু এসব ভেবে টেনশন বাড়াও। আমার হাত ধরে দরজার দিকে টান দিল। দরজার চৌকাঠ পার হয়ে ছাতা খুলছি, এমন সময় হন্তদন্ত হয়ে আমাকে পাশ কাটিয়ে বর্ষাতি আর হুডটুপি পরা একটা লোক ভেতরে ঢুকলো। বেটে খাটো,
চৌকোনো চেহারা, বাইরের বৃষ্টি ভেজা স্ট্রিট লাইটের হলুদ আলোয় চিবুকের কাছে খানিক বাদামি দাড়ির আভাস, আর গভীর তীক্ষ্ণ চোখের দৃষ্টি আমার চোখ এড়ালো না। আমার মাথার মধ্যে যেন বিস্ফোরণ হলো। হুবহু এই বর্ণনাই তো দিয়েছিল বিকাশ গুপ্ত। আমি বেসামাল হয়ে কোনো রকমে বউয়ের হাতটা ধরে ফেললাম। বাড়ি এসে এলো আমার ধুম জ্বর। দুদিন খুব ভুগলাম। আমি বুঝতে পারছি না আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি, নাকি জোসেফ সত্যি আবার ফিরে এসেছে আমার হাতের জন্যে। খুব শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। বউ আমাকে বলল, একটু বাজার যাও, মাংসের মেটে নিয়ে এসো, আর অল্প একটু মাটন। একটু বাইরে হাঁটা চলাও দরকার। আমি দেখলাম ঠিকই কেমন যেন হাঁফিয়ে উঠছি। একটু ঘোরাঘুরি করে আসার দরকার। মিট শপের ছেলেটা আমার পরিচিত। প্রতি রবিবার ওর থেকে আমি মাংস নিই। এত লম্বা লাইন দেখে ইতস্তত করছি দেখে ও হেসে বলল, আরে দাদা, এদিকটা সরে দাঁড়ান আমার পাশে, লাইন দিতে হবে না, আমি ঠিক একটু ফাঁক পেলেই আপনাকে ছেড়ে দেবো। আমি এসে দাঁড়ালাম ওর মাংস কাটার গুঁড়িটার পাশে। দেখতে লাগলাম কি অদ্ভুত নিপুণ দক্ষতায় দ্রুত হাতে মাংস প্রসেস করে যাচ্ছে। চপারটা তেল খাওয়া মসৃণ মেশিনের মতন উঠছে আর নামছে। টুকরো হয়ে যাচ্ছে বড় বড় মাংসের চাঙড়গুলো। দেখতে দেখতে আমার কেমন অদ্ভুত ভালো লাগতে আরম্ভ করলো। অথচ আমার এসব দৃশ্য কোনোদিনই ভালো লাগে না, দেখতে পারি না, অন্যদিকে তাকিয়ে থাকতাম। সেদিন আমি যেন গোগ্রাসে এই দৃশ্য গিলতে লাগলাম। ভালো করে দেখার জন্য একটু কাছে গিয়ে দাঁড়ালাম। কুচি কুচি মাংস, রক্ত প্রতি কোপের পর ছিটকে এদিক ওদিক যাচ্ছে। রফিক মানে ছেলেটা বলল, আরে দাদা, একটু সরে দাঁড়ান, গায়ে ছিটে লাগবে রক্ত। আমি শুনলাম না। ব্যাগটা তুলে শুধু পেটের কাছে আড়াল করে ধরলাম। আবার একটা অদ্ভুত ইচ্ছে আমার মাথায় খেলে যেতে লাগলো। আচ্ছা, আমি যদি আমার হাতটা মানে এই কম কাজের বাঁ হাতটা যদি গুঁড়ির ওপর রাখি, তারপর এই চপারটা কেমন ধপ করে বেশ হবে, তাই না? দারুণ হবে। এমনিতেই একটা বিচ্ছিরি হাত, কেমন কদাকার 6টা আঙুল। ছি ছি, এমন হাত কেউ রাখে নাকি? এ কেটে ফেলাই ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি আরো একটু গুঁড়িটার কাজ ঘেঁষে দাঁড়ালাম। ব্যস্ততার জন্যে রফিক খেয়াল করলো না। আমার ইচ্ছেটা ক্রমশ অদম্য হয়ে উঠতে লাগলো। আমি আস্তে আস্তে 1টা 2টো আঙুল, তারপর হাতের পাঞ্জাটা তুলে দিলাম গুঁড়ির ওপর। আমার ভেতর থেকে কে যেন বলে উঠলো, সাবাস, আরো একটু এগিয়ে দাও, কোনই পর্যন্ত, আর দেরি করো না, এই দারুণ সুযোগ। আমার সারা শরীর উত্তেজনায় কাঁপতে লাগলো। হঠাৎ রফিকের তীব্র চিৎকারে আমার মাথা ঘুরে উঠলো। আমি চোখে অন্ধকার দিকে পড়ে যেতে যেতে শুনতে পেলাম রফিক বলছে, আরে কি করছেন দাদা? হাত দিচ্ছেন কেন এটার ওপর? এই দেখুন দেখি, এক্ষুনি কি বিপদ হতো। কি মুশকিল! আরে আপনার তবিয়ত কি খারাপ আছে নাকি? আমি আরো দেখলাম লাইনের সামনে দাঁড়ানো চাদর মুড়ি দেয়া লোকটা কেমন হতাশ, নিষ্ফল, ক্রোধ মেশানো দৃষ্টি নিয়ে আমার হাতের দিকে তাকিয়ে আছে। তারও গালে বাদামি ফ্রেঞ্চ কাট দাড়ি। আমি চোখ মুছলাম। বাড়িতে এই ঘটনাও চেপে গেলাম। মানুষের সময় যখন খারাপ যায়, তখন সব খারাপ কিছুই যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। একে এই সমস্যা হোক সে মানসিক বা অন্য কিছু, আমাকে জেরবার করে দিচ্ছে। এর মধ্যে আবার এলো গোদের উপর বিষ ফোঁড়া। সত্যি সত্যি ফোঁড়া। রাতে মশার কামড়ে বাঁ হাতের পেছন দিকে একটা ফুসকুরি মতন হলো। সেটা আবার ঘুমের ঘরে চুলকে ফেলে বিষিয়ে গেল। 2 দিন পরে দেখি একটা ফোঁড়া মতন মুখ হয়েছে, খুব ব্যথা। টেপাটেপি করে সেটাও গলে গিয়ে পুঁজ রক্ত বেরিয়ে গেল। বেশ আরাম হলো। কিন্তু সে 2 দিন একটু চুপচাপ থেকে আবার জেগে উঠল, আরো ভয়ানক আকারে। কবজি থেকে উপর দিকে ফুলে উঠল, সঙ্গে যন্ত্রণা। বাড়িতে থাকা ওষুধপত্র, গরম জলে সেঁক সব করলাম, কিন্তু কোনো লাভ হলো না। গোটা বাঁধ জুড়ে যন্ত্রণা। দুপুরে গরম জলে সেঁক দিতে দিতে হঠাৎ মনে হলো এ খুব সাধারণ স্বাভাবিক ঘটনা নয়। না হলে ঠিক বাঁধতেই হবে কেন? ঠিক এই দুঃসময় বা হবে কেন? এক অশরীরী ঘুরে বেড়াচ্ছে, আমার এই হাতের পেছনে লেগে আছে। শুনতে হাস্যকর, কারণ মনে হতে পারে, কিন্তু যা হচ্ছে তার ফল তো ভোগ করতে হচ্ছে আমায়।
আমি মোটেই পাগল হয়ে যাইনি, আমি আর সবকিছুই স্বাভাবিক দেখছি। তাহলে বাদামি দাড়ি দেখলেই সেটা দুঃস্বপ্ন, ভুল দেখা কি করে হয়? আমি ঠিক দেখছি। আর এখন এই হাতের ক্ষত সেই অভিশাপেরই অঙ্গ। আমার এই হাত বেহাত না হওয়া পর্যন্ত সেই অশরীরীর শান্তি নেই। তবু চুপ করে বসে থাকলে তো হবে না, ডাক্তার দেখিয়ে ঠিকঠাক চিকিৎসা করাতে হবে। এর থেকে বেশি গিয়ে পচন ধরার সম্ভাবনা আছে কিনা জানতে হবে। জানি না অতি প্রাকৃত শক্তির কাছে চিকিৎসা বিজ্ঞান কিছু করতে পারবে কিনা। আমার আশঙ্কার কথা শুনে ডাক্তারবাবু অবশ্য গম্ভীর হয়েই বললেন, সম্ভাবনা খুব কম হলেও এমন কি আর হয় না? যে কোনো সংক্রমণের বিরুদ্ধেই লড়াইয়ের একটা শক্তির অঙ্ক থাকে। জীবাণু বনাম ওষুধ ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। কোনো কারণে জীবাণু বেশি শক্তিশালী হয়ে গেলে বিপদ তো আসতেই পারে। আমার কপালে ঘাম জমে উঠল। যাই হোক, বেশ কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ আর হাতে ব্যান্ডেজ নিয়ে বাড়ি ফিরলাম। এবার বউয়ের মুখেও একটু চিন্তার ছাপ পড়তে দেখলাম। আমি আর বিশেষ বাড়ি থেকে বেরোই না, খুব দরকার না হলে। বউও বলেছে, খারাপ সময়টা কেটে যাক, শরীর ঠিক হোক, ততদিন অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে থাকো, আমি সব সামলে নেব। কদিন পর একটা ভালো দিন দেখে শান্তি সস্তায়ন করিয়ে নেব, দেখো সব ঠিক হয়ে যাবে। এইসব কথায় আমি একটু ভরসা পেলাম। ঠাকুর দেবতা নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা না থাকলেও এমন দুঃসময়ে তাকে ভরসা করা ছাড়ার উপায় কি? বিশেষ করে বিষয়টা যখন খুব সাধারণ আর 5টা সমস্যার মতন নয়। বউ বলল, তুমি একবার টুক করে গিয়ে একটু ঠাকুরের সিংহাসনটা জয়দেব মিস্ত্রির কাছে তাগাদা করে আসবে, ঘরে পুজোর আগে যেন পাওয়া যায়। অনেকদিন আগেই বানানোর জন্য বায়না দেওয়া আছে। আমারও মানসিক ছিল পূর্ণিমায় নতুন সিংহাসনে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো দেব। তা সে তো কত পূর্ণিমা চলে গেল। ঠাকুর দেবতার নামে কথার খেলাপ কি ভালো কথা? কে জানে, হয়তো এজন্যই দেবতা কুপিত হয়েছেন। আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ হাসলাম। হায় রে, যদি এতই সহজ অঙ্ক হতো, ঘোর ক্রিশ্চান জোসেফের সঙ্গে আমাদের দেবদেবীর আর কি বা সম্পর্ক? জয়দেব ছুতর মিস্ত্রি আমায় দেখে একগাল হেসে এক হাত জিভ বার করে বলল, সরি দাদা, এত কাজের চাপে আসলে বৌদির সিংহাসন শেষ করে উঠতে পারিনি, অর্ধেক করে ফেলেছিলাম। ব্যাস, তারপর কটা ওই বিয়ে বাড়ির খাটের বায়না নিয়ে আটকে গেলাম। একটু আপনি একটু বসুন, এই আপনার সামনেই বরং কাজটা শুরু করি, না হলে আবার তলায় থেমে যাবে। এই সব বলে সহকারীকে অর্ধ সমাপ্ত সিংহাসনটা আনতে বলে আমায় খাতির করে চা খাওয়ার জন্য ঝুলোঝুলি করতে লাগলো। আমি যেটুকু রাগ জমিয়ে দু কথা শোনাবো বলে এসেছিলাম, সব গলে জল হয়ে গেল। কাজ করতে করতে আমার সঙ্গে গল্প করতে লাগলো জয়দেব। আজকাল কত আধুনিক সব যন্ত্রপাতি হয়েছে দেখলাম। পুরনো চেনা ছেনি বাটালি করাতের সঙ্গে ইলেকট্রিক চালিত মাঝারি ম্যাপের করাত কাঠের ছোটখাটো লগ থেকে একবারে দাগ বরাবর কেটে পাটা বার করে দিচ্ছে মাপ মতো একেবারে 1 মিনিটে। একটা কাঠের লগ নিয়ে সেট করতে করতে আমায় বলল, দাদা, উল্টো দিকটা একটু হালকা চেপে ধরে থাকবেন, যাতে দাগ বরাবর কাটাই হয়। আসলে সহকারী ছোকরা চা আনতে গেছে, তাই আমাকে সাহায্য করতে বলছে। আমি বেশ উৎসাহ নিয়ে সেই কাঠের লগটা ধরলাম। হাজার হোক, আমারই তো জিনিস তৈরি হচ্ছে। সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণধার ইলেকট্রিক করাত একটা মিহি আওয়াজ করে চলতে লাগলো। এত দ্রুত তার গতি যে কিছুই দেখা বা বোঝা যায় না যে চলছে না বন্ধ আছে। শুধু কাঠের স্পর্শ আসা মাত্রই কাঠের গুঁড়ো ধুলোর মতো ছড়িয়ে পড়ছে। কাঠ ভেদ করে অবলীলায় ঢুকে যাচ্ছে ব্লেড। একটা পেন্সিলের দাগের মতো বিভাজন রেখা ছেড়ে যাচ্ছে পেছনে। আমি অবাক চোখে এই দৃশ্য দেখতে দেখতে আবার আমার মাথায় সেই আগের দিনের মতো রক্ত ছলাৎ করে উঠল। এই তো আবার এসেছে সুযোগ। এবার আর হাতছাড়া করা যাবে না, বরং এ শরীর থেকে এ অপয়া অভিশপ্ত হাতটাকে ছাড়া করতেই হবে। এটাই একমাত্র উপায় এই অভিশপ্ত জীবন থেকে অব্যাহতি পাওয়ার। আমার আর দুবার ভাবা উচিত নয়। কেন আমি দেরি করছি? আমি ঘামতে আরম্ভ করলাম। আমার মধ্যে যেন একটা শুম্ভ নিশুম্ভের যুদ্ধ শুরু হয়েছে।
আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো। আমি দেখছি ব্লেডটা কাঠ চিরতে চিরতে অনেকটা কাছে চলে এসছে। এখন যদি আমি হাতটা আড়াআড়ি করে কাঠের পাটাটার উপর রাখি তাহলে আর চিন্তা নেই, 3 সেকেন্ডের মধ্যে কোনোই থেকে দুভাগ হয়ে যাবে। সবচেয়ে ভালো ব্যাপার যে এত কম সময় ঘটবে যে ঝট করে মিটে যাবে। জয়দেব মন দিয়ে ওর দিকটা খেয়াল রাখছে। আমি আস্তে আস্তে বাঁ হাতটা তুলে কাঠের ব্লকটার উপর রাখলাম। জয়দেব খেয়াল করলো না। মেশিনের বডিতে একটু আড়াল হচ্ছে বোধহয়। আমার মন খুশিতে নেচে উঠল। যে অস্তিত্বটা আমাকে একটু আগে ভয় দেখাচ্ছিল, বারণ করছিল, সে এখন বোধহয় হাল ছেড়ে দিয়েছে। আর ইঞ্চি 6, 5 ইঞ্চি, 4 ইঞ্চি। তখনই সেই সহকারীটা হঠাৎ ঢুকে পড়ে আমাকে বলল, কাকু, আপনাকে বাইরে একজন লোক ডাকছে। এতটাই আত্মমগ্ন ছিলাম যে সামান্য কথাটুকুতেই আমি চমকে উঠে সম্বিত ফিরে পেয়ে হাতটা তুলে দিতে গেলাম। ওই 1 সেকেন্ডের এদিক ওদিক প্রায় এসে পড়ায় ঘূর্ণায়মান ব্রেকটা থেকে পুরোপুরি বাঁচতে পারলাম না। পালকের মতো হালকা একটু ছোঁয়া লেগে আমার 6ষ্ঠ আঙ্গুলটা কেটে রক্ত ঝরতে লাগলো। আমি যন্ত্রণায় হাত চেপে বসে পড়লাম। ওরা দুজনে হা হা করে ছুটে এলো। আমি অবাক বিস্ময়ে কাটা আঙুলের দিকে নিষ্পলক তাকিয়ে রইলাম। যদিও গভীর কিছু কাটেনি, অল্পের উপর দিয়ে গেছে। আমার মাথার মধ্যে তখন তোলপাড় চলছে। একটু ওষুধ তুলো দিয়ে ব্যান্ডেজ করে ঠিকঠাক হয়ে জলটাল খেয়ে একটু বসলাম। সহকারী ছেলেটা ততক্ষণে জয়দেবের কাছে বকুনি খাচ্ছে। অমন করে কেউ চমকে দিয়ে কাউকে ডাকে? দেখছিস মেশিনের কাজ হচ্ছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি মনে মনে ভাবছি, জয়দেব, তুমি জানো না ও ওই সময় ওভাবে না ডাকলে তুমি আরো কত কি দেখতে। আমার মনের মধ্যে সেই ভাব তখন আর নেই, বরং ভাবতে শিউরে উঠছি, ওফ, কি কাণ্ডটাই না করতে চলেছিলাম। আর একটু হলে আমি এই রকম সময়ে নিজের নিয়ন্ত্রণে থাকি না, কেমন যেন অন্য কেউ আমাকে চালনা করে। কে দেখা করতে এসেছিল জিজ্ঞাসা করায় ছেলেটা বলল, বেরিয়ে তো তাকে দেখতে পেলাম না। একটা বেটে মতো লোক, চাদর গায়ে, হাতে একটা বাজারের ব্যাগ নিয়েছে, বললো আপনার কথা। জিজ্ঞেস করলো আপনার কি দেরি আছে, কি যেন একটা জিনিস দেওয়ার আছে আপনার ওনাকে। তা আমি দাঁড়াতে বলে আপনাকে ডাকতে গেলাম, তারপর তো এইসব গোলমাল। আমার মনের মধ্যে আবার সেই গুড়গুড় দামামা বাজতে আরম্ভ করেছে। কে সেই লোক? কি নিতে এসেছিল আমার থেকে বাজারের ব্যাগে করে? তবে কি আমার তো অন্যরকম কোনো কিছু দেওয়ার কথা কাউকে মনে পড়ছে না। জিজ্ঞাসা করলাম, আর কিছু? চেনা লোক নয় তো? ছেলেটি বলল, না কাকু, আগে দেখিনি, তবে মুখে ছাপ, দাড়ি। আর আমি বিস্ফারিত চোখে বলে উঠলাম, আর বাদামি রঙের দাড়ি, তাই না? আমি মনস্থির করে নিয়েছিলাম আমার ভাগ্যলিপি আমি লিখব নিজে হাতে। এভাবে বেশি দিন বেঁচে থাকতে পারবো না, আর এরকম আদমরা হয়ে বেঁচে থেকে কোনো লাভও নেই। এমনিতেই কুয়োর ব্যাং হয়ে গেছি। ঘর আর বড় জোর একটু দোকান বাজার, মানসিক রোগের চিকিৎসা চলছে, ডিপ্রেশন, হ্যালুসিনেশন, ইনসোমনিয়া, সব ঘেঁটে ঘুঁটে ওষুধ চলছে। তাতে কি উপকার হচ্ছে ভগবানই জানেন। দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি। অথচ আমার যে সেরকম কোনো রোগ নেই তা আমি নিজেই জানি। ঘুরে ফিরে একটা বিশেষ লক্ষ্যে দেখা। শরীরের একটা অঙ্গের উপর নানা রকম কাকতালীয় দুর্ঘটনা, এসব কি ইঙ্গিত করে তা আমি বেশ বুঝতে পারছি। তাই এসবের একটা ইতি টানা দরকার। সহজ না হলেও নিজের সঙ্গে নিরন্তর যুদ্ধ করে আমি কঠিন সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। সেই রাতটাকে বেছে নিয়েছিলাম মনে মনে। তার জন্যে আগে থেকে প্ল্যান করে বাড়ি ফাঁকা করেছি। মা বাবা গেছেন আমার মামার বাড়ি একটা বিয়ের অনুষ্ঠানে। অনেকদিন যাওনি বুঝিয়ে বউকেও পাঠিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি। আসলে আমারও একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল একার। আমাকে একা বাড়িতে রেখে যেতে এই অবস্থায় আপত্তি করেছিল বউ। আমি বোঝালাম আমি রাতে বিয়ে বাড়িতেই থেকে যাব, ওখানে আরো বন্ধুরা থাকবে, একটা রাতের ব্যাপার, পরদিন আমি শ্বশুর বাড়ি চলে যাব। একা বাড়িতে রাতে থাকতে আমার ভয় করছিল না যে তা নয়, কিন্তু কেমন মরিয়া হয়ে গিয়েছিলাম। আমি জানতাম সেই রাতের পর
ভয় আর আমাকে ছুঁতে পারবে না, আর সফল হতে গেলে আমার একা থাকাটা ভীষণ জরুরি। চরম সিদ্ধান্তটা আমি সেদিনই নিয়েছিলাম, জয়দেবের কাঠের দোকানে বসে আমার রক্তাক্ত হাতের দিকে চেয়ে। চোখ ফেটে জল এসেছিল। তারপরেও এই সিদ্ধান্তের কথা ভেবে আমি কিন্তু নিরুপায়। আমি জানি এছাড়া আমার উপায় নেই, এই অভিশাপ আমাকে বাঁচতে দেবে না। রাত 1টার দিকে মন শক্ত করে নিজেকে প্রস্তুত করলাম। চারিদিকে নিস্তব্ধতা, নিঝুম রাত। এমন নিস্তব্ধ রাত আগে কখনো অনুভব করিনি। যেন গোটা প্রকৃতি অধীর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমার প্রতিটি নড়াচড়া, পদক্ষেপ আকুল আগ্রহে লক্ষ্য করছে। আমি জানি আর কেউ হয়তো আমাকে আড়াল থেকে লক্ষ্য করে যাচ্ছে। হয়তো হয়তো বলছে কেন, আমার সব গতিবিধি তো তার নজরে থাকে অনুক্ষণ। আজ তো আমি একা, কেউ নেই আমাকে পাহারা দেওয়ার। সে নিশ্চয়ই আছে কাছাকাছি কোথাও, নিষ্পলক দৃষ্টিতে আমাকে নজরে রাখছে। আমি তো সেই কতক্ষণ থেকে শুনতে পাচ্ছি একটা খসখসে আওয়াজ, শুকনো পাতা ভারী পায়ে মারিয়ে যাওয়ার অস্পষ্ট অথচ নিশ্চিত আওয়াজ। যেন এই বাড়ির চারিদিকে কেউ প্রদক্ষিণ করে যাচ্ছে অক্লান্ত পদক্ষেপে। মাঝে মাঝে কোনো জানলার গোড়ায় এসে কয়েক মুহূর্তে থামছে, আবার শুরু হচ্ছে তার পদচারণা। যেটাই ভাবুক, এ আমার উষ্ণ মস্তিষ্কের এক বিকারগ্রস্ত আতপাগলের উর্বর কল্পনা নয়। আমার বুকের ধুকুপুকু যেমন আমি শুনতে পাচ্ছি প্রত্যক্ষ সত্য হিসেবে, এই নাম না জানা অস্তিত্ব তেমনি 16 আনা সত্যি। আমি জানি আমি এখন বাইরে বেরোলে কি দেখব, কাকে দেখব। শেষবারের মতো শক্ত করে আমি টেবিলের নিচে ড্রয়ারটা খুলে ফেললাম, বার করে নিলাম জিনিস দুটো। আমি সেদিন জয়দেবের দোকান থেকে অজান্তে তুলে এনেছিলাম এই জিনিসটা, কারণ এটা আমার কাছে নেই। দোকান থেকে কেনার অন্য সমস্যা হতে পারে, তাই নজরে তো কিছু এড়ায় না, তাই চুরি করতে হয়েছিল। হাতুড়ি অবশ্য আমার ঘরেই ছিল। নিজের রক্তাক্ত ষষ্ঠ আঙুলটা দেখতে দেখতে আমার মাথার মধ্যে তোলপাড় করে ভেসে উঠেছিল জোসেফের আকুতি ভরা কথাগুলো। I want the same hand. আমার বাঁচার একমাত্র সম্ভাবনাটা চোখের সামনে খুলে গেছিল। ওই 6 নম্বর আঙুল, ওটাই আমার হাতকে এতটা মূল্যবান করেছে, সেম হ্যান্ড করেছে, জোসেফের একমাত্র লক্ষ্য করে তুলেছে। তাই জয়দেবের ছেনিটা লুকিয়ে হাত সাফাই করতে দুবার ভাবিনি। বাকি কাজটা এবার দ্রুত শেষ করতে হবে। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম হাতের কাছে গুছিয়ে রেখেছিলাম। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা চৌচির করে বেজে উঠল কলিং বেল। সেই রাতে কলিং বেলের আওয়াজে দরজা খুলেছিলাম অনেক সাহস করে। পাড়া চৌকিদার বলেছিল একটা চাদর মুড়ি দেওয়া সন্দেহজনক লোককে আমার বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখে সে দৌড়ে আসে, কিন্তু লোকটা অসম্ভব ক্ষিপ্রতায় কোথায় মিলিয়ে যায়। আমাকে রাতটা একটু সাবধানে থাকতে বলে সে চলে যায়। আর অদ্ভুত খবরটা শুনেছিলাম পরের দিন সকালে আঙুলে ব্যান্ডেজ করিয়ে ডিসপেন্সারি থেকে ফেরার পথে একটা লোক নাকি রেল লাইনে ভোর রাতে কাটা পড়েছে। তার বাঁ হাতটা কনুই থেকে ছিল না, মানে আগে থেকেই কাটা ছিল। আর কোনো বর্ণনা শোনার ইচ্ছা বা দরকার কোনোটার অনুভব করিনি। হাতের প্রবল ব্যথা সত্ত্বেও সেদিন একা বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ মন খুলে হেসেছিলাম। অনেক দিন পর সাপ মুক্তির আনন্দে। আর কোনোদিন কেউ আমার হাতের পেছনে পড়বে না, এ বিশ্বাস আমার ছিল। বহু বছর পর একবার হাইওয়ে ইন্সপেকশনে গিয়ে একটা ধাবায় বসে 1 গ্লাস ইলাইচি চায়ের অর্ডার করে বসে আছি। কর্মচারী এসে ঠক করে টেবিলে গিলাস নামিয়ে গেল। ওদের থেকে মালিক তাগাদা দিল, जोसेफ जल्दी कर, हाथ चला, और भी टेबल बाकी है। আমি নামটা শুনে চমকে উঠে তার দিকে তাকালাম। জোসেফ উত্তর দিল, क्या करूं, मेरा तो एक ही हाथ है ना। আমি সবিস্ময়ে লক্ষ্য করলাম সত্যি লোকটার বাঁ হাতটা নেই।
মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।